হ্যালো সবাই, কেমন আছো? আজকের গল্প শুরু করছি। আজকের গল্পটা লেখিকা ইপ্সিতা মজুমদারের লেখা একটা গল্প। গল্পটার নাম মৃত্যু শীতল। তার আগে ইপ্সিতা মজুমদার সম্পর্কে দুটো কথা বলা দরকার। লেখিকা স্কুল ও কলেজ জীবন কেটেছে খড়গপুর এবং মেদিনীপুর শহরে। কম্পিউটার সায়েন্সে স্নাতক হওয়ার পরে এক বেসরকারি সংস্থার অধীনে থেকে তিনি চাকরি জীবন শুরু করেন। স্বামীর কাজের সূত্রে বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার নিবাসী। আদ্যপান্ত বিজ্ঞানের ছাত্রী হয়েও ছোট থেকেই সাহিত্যের প্রতি অমোঘ আকর্ষণ অনুভব করতেন তিনি। বর্তমানে রহস্য রোমাঞ্চ সংক্রান্ত বিভিন্ন উল্লেখযোগ্য সংকলন ও পত্রিকায় লেখিকার বলিষ্ঠ উপস্থিতি লক্ষ্য করা যায়। আমি আজকের যে গল্পটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটার নাম মৃত্যু শীতল, আর সেটি ত্রিনেত্র বইটি, যেটা বিভাব পাবলিকেশনের প্রকাশিত, তাদেরই একটি বই থেকে আমি শোনাচ্ছি তোমাদের গল্পটা। শুরু করছি মৃত্যু শীতল। আজকের বিশেষ খবর। শহরের বিভিন্ন জায়গায় ঝড়ের প্রকোপে মৃত 31, আহত অন্তত 56। আগামী 24 ঘন্টার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে প্রবল বৃষ্টিপাত ও বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 140 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস। জেলায় জেলায় সতর্কবার্তা জারি হয়েছে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। হঠাৎ নিবেদিতা টিভি রিমোটটা ছোঁ মেরে তুলে নিয়ে টিভিটা বন্ধ করে দেওয়ায় সকলে সম্বিত ফিরল। অজন্তা নিবেদিতার কাঁধে হাত রেখে বলল, দেখ, এত টেনশন নিস না, আগামী 24 ঘন্টার মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আর তোরা তো আমার বাড়িতেই আছিস নাকি? একদম সেফ। নিবেদিতা একটু ঝাঁঝিয়ে উঠল। হ্যাঁ, তুই সেফ, স্বামী সন্তান নিয়ে নিজের ঘরে সেফ। আর আমাদের কথা চিন্তা কর, টেলিফোন মোবাইল কিচ্ছু কাজ করছে না। না নিজে খবর দিতে পারছি কাউকে, না খবর নিতে পারছি। আহ নিবু, সবরীর গলা শোনা গেল। এতে অজন্তার কি দোষ? ও কি জানতো হঠাৎ এমন হবে? এরকম সাংঘাতিক ঝড় বৃষ্টি কলকাতায় কেউ দেখেছে কখনো? আমরা স্কুলের বন্ধুরা এতদিন পরে এক জায়গায় হয়েছি, অ্যাক্সিডেন্টলি সেটা অজন্তার বাড়িতে, এটা তোর আমার বাড়িতেও তো হতে পারতো। নিবেদিতা তবুও ফুঁসতে থাকে। দেখ বন্ধুরা, দীপিকা বলে উঠল, যখন যে পরিস্থিতিতে থাকবি সেটাকে এনজয় করার চেষ্টা করবি। যখন কিছু করার নেই তখন টেনশন নিয়ে লাভ কি? এই দেখ না, এই ঝড়ের জন্যই আজকে এত দিন পরে আমরা 4 বন্ধু আবার একসঙ্গে একটা গালা নাইট এনজয় করতে চলেছি। তা না হলে তোদের সংসার ফেলে একটা রাত্রিও বাইরে থাকতিস। চল নিবু, এই আনন্দে আর এক পেক করে হয়ে যাক। অজন্তা বলে ওঠে, আর ইউ শিওর লিপি, তুই অলরেডি 5টা চড়িয়েছিস, চাপ হয়ে যাবে না তো? নো ডার্লিং, আই এম অল রাইট, নাইট ইজ স্টিল ইয়ং, ডোন্ট ওয়ারি। লিপিকার উচ্ছ্বসিত কণ্ঠস্বর। নিবেদিতা, অজন্তা, লিপিকার সবরই একদম স্কুলবেলার গলায় গলায় বন্ধু। মাঝে কিছুদিন ওদের যোগাযোগ ছিল না ঠিকই, আবার বছর 15 পর সোশ্যাল মিডিয়ার দৌলতে সবাই এক জায়গায়। নিবেদিতা এখন একটা কলেজের লেকচারার, স্বামী আইটি ইন্ডাস্ট্রিতে বড় চাকুরে। বছর সাথে বিয়ে হলেও এখনো কোনো সন্তান নেই। অজন্তা হোম মেকার, ওর স্বামী নীলাঞ্জন বাংলা ফিল্ম ডিরেক্টর। এক ডাকে চেনার মতোই ব্যক্তিত্ব সে। ছেলে ক্লাস 5। নীলাঞ্জনার সঙ্গে অজন্তার প্রায় বাল্যপ্রেম সেই স্কুল জীবন থেকে, কাজেই ওরা সবাই নীলাঞ্জনকে ভালোভাবেই চেনে। লিপিকা একটা বেসরকারি অফিসের রিসেপশনিস্ট, বিয়ে থা করেনি, বরাবরই একটু টমবয়স। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় চাকরি, এক কথায় ছেড়ে দিয়েছিল, পরিবেশ বোরিং লেগেছিল বলে। মাঝে মাঝেই বাইকার গ্রুপের সঙ্গে বেরিয়ে পড়ে হিল্লি দিল্লি। জীবনটাকে উপভোগ করা বলতে যা যা বোঝায় ও তার সবই চুটিয়ে করছে। চাকরিটা শুধু করতে হয় বলেই করে, নয়তো পৈতৃক বিশাল সম্পত্তির একমাত্র অধিকারিণী লিপিকা। শোনা যায় ওর অফিসের ম্যানেজিং ডিরেক্টরের জীবনের অনেকটাই ওর হাতে ম্যানেজড হয়। একসঙ্গে বিদেশ ভ্রমণ ইত্যাদিও তার মধ্যে পড়ে। সবরই খুব সাধারণ ছাত্রী ছিল, বড় ব্যবসায়ী পরিবারে ওর বিয়ে হয়েছে। এখন 2 মেয়ে ও তাদের পড়াশোনা নিয়ে গলদঘর্ম। 2 যমজ মেয়ে ক্লাস 2-তে। খুব ইচ্ছে মেয়েরা একটু বড় হলে নিজস্ব বুটিক খুলবে। রাত প্রায় 2:30, বাইরের বৃষ্টির অঝোর শব্দ শুনে মনে হচ্ছে আজ আকাশ বিশ্ব সংসার ভাসিয়ে দেবে বলে মনস্থ করেছে। অজন্তার 4000 স্কোয়ার ফিটের বিশাল ফ্ল্যাটে 6টা মানুষের উপস্থিতি প্রায়ই বোঝা যেত না, যদি না 2টো চাপা গলার স্বর রাতের নৈশব্দ ভাঙত।
বিশ্বাস কর, আমি ওভাবে কথাটা বলতে চাইনি, ও ভুল বুঝেছে। আমি শুধু জানতে চাইছিলাম ওর কোনো অসুবিধা হচ্ছে কিনা। ও সেই জন্যেই ওকে বলেছিলে পাশের ঘরে যেতে? কেউ জানবে না? তুমি ভেবেছিলে আমি ঘুমিয়ে পড়েছি, আমি কিছু জানতে পারবো না, আর সেই সুযোগে তুমি ওকে নিয়ে ফষ্টি নষ্টি করবে? তুমি ভাবতে পারোনি আমি ঠিক তখনই জল খেতে উঠব। বিশ্বাস কর অজন্তা, আমি সেভাবে বলিনি। ও ড্রয়িং রুমে সোফায় ঘুমিয়ে পড়েছিল, আমি সেই জন্য ওকে পাশের ঘরে শুতে বলেছিলাম। তুমি ভুল বুঝছো। আমি একদম ঠিক বুঝছি। এটা তো প্রথমবার নয়, এর আগেও তোমার সেক্রেটারি সীতারার সঙ্গে তোমাকে হাতে নাতে ধরিনি? অজন্তা, ওটা আমার জীবনের ভুল ছিল, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। তারপর থেকে আর কখনো এরকম কোনো অভিযোগের সুযোগ দিয়েছি তোমাকে? কথার উত্তর না দিয়ে একবার খাটে ঘুমন্ত ছেলের মুখের দিকে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে যায় অজন্তা। দরজা বন্ধ হয়ে গেলে নীলাঞ্জন একটা দীর্ঘশ্বাস ফেলে শুতে যায় ছেলের পাশে। মনে মনে ভাবে, বড্ড লুজ বল হয়ে গেল। মালটা এমন সেক্সি পোজে শুয়েছিল। যাকগে, অজন্তার অবশ্য এই বিলাস বৈভব অভ্যাস হয়ে গেছে। অত সহজে কোনো সিদ্ধান্ত নেবে না, নিতে হলে সীতারার সময়ই নিত। সেবার তো আরও বাজে অবস্থায়। ঠোঁটের কোণে একটা ধূর্ত হাসি খেলে যায় নীলাঞ্জনের। নিজেদের বেডরুম ছেড়ে বেরিয়ে পাশের ঘরের ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় অজন্তা। খুব কান্না পাচ্ছে তার, নিজের ওপর ভীষণ রাগ হচ্ছে। অনেকদিন পর বন্ধুরা দেখা করার কথা উঠতেই অজন্তাই প্রস্তাব দেয় তাদের বাড়িতে আসার। তার পেছনে কারণও আছে। স্কুল জীবনে অজন্তা ছিল সবচেয়ে নিম্নবিত্ত পরিবারের মেয়ে। নিবেদিতার বাবা ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। শবরী আর লিপিকাও যথেষ্ট উচ্চবিত্ত পরিবারের সন্তান। ওদের পোশাক আশাক চলন বলন সবকিছুই অজন্তার থেকে ছিল আলাদা। যদিও তাতে বন্ধুত্বে ভাটা পড়েনি, তবে সেই সময় তার পোশাক সাজগোজ ইত্যাদি দেখে লিপিকারা হেসে গড়িয়ে পড়া সে ভুলতে পারেনি। লিপিকার বড় অহংকার ছিল ধনী পরিবারের মেয়ে বলে, কথায় কথায় ওকে করুণা করত। নীলাঞ্জনের সঙ্গে তার সম্পর্ক নিয়েও কম হাসাহাসি করেনি। নীলাঞ্জনের বাবা মারা গিয়েছিলেন খুব ছোটবেলায়। বিধবা মা দাদাদের দয়ায় মানুষ করছিলেন ছেলেকে। সে কথা তুলে বারবার লিপিকা বলতো অজন্তার একটু বড় ঘরের ছেলেকে পছন্দ করা উচিত ছিল, যাতে অন্তত বিয়ের পর জীবনটা অন্যরকম হয়। দাঁতে দাঁত চেপে সেদিন সহ্য করেছে অজন্তা, শুধু আজকের দিনটার অপেক্ষায়। আর সেই জন্যই বন্ধুদের তার আজকের বিত্ত ঐশ্বর্য দেখানোর আকর্ষণ অগ্রাহ্য করতে পারেনি অজন্তা। এর জন্য অবশ্য সবটুকু ধন্যবাদ নিবেদিতারই প্রাপ্য। ওই তো সোশ্যাল মিডিয়া থেকে ওদের সবাইকে খুঁজে বের করে গ্রুপ তৈরি করেছিল। কিন্তু নিজের সুখের বিজ্ঞাপন করার এই আনন্দটাকে যেন এক মুহূর্তে বিশ্বাস করে দিল নীলাঞ্জন। অন্তত তার বন্ধুদের সামনে তো নিজেকে সামনে রাখতে পারত। চূড়ান্ত মাতাল অবস্থাতেও কেমন হাহা করে হাসছিল লিপিকা অজন্তার দিকে তাকিয়ে। ভাগ্যিস পাশের ঘরে নিবেদিতা শবরীর ঘুম ভাঙেনি। কিন্তু এখন না জানলে কি হবে? কাল সকালে উঠে লিপিকা যদি এসব কথা বলে ওদের, যদি কেন, ওরা যা স্বভাব নিশ্চয়ই বলবে। সারা জীবন আর ওদের সামনে মুখ দেখাতে পারবে সে? নীলাঞ্জনকে ছেড়ে যাওয়া এখন আর সম্ভব নয়। ছেলেটার জন্য না, শুধু ছেলে কেন, আজ তার পক্ষেও এই বিলাসিতার জীবন ছেড়ে বেরোনো সম্ভব নয়। তাহলে একটাই পথ, লিপিকাকে শেষ করে দিতে হবে। ও যেন কখনো কারো কাছে মুখ খুলতে না পারে। কিন্তু কিভাবে? ছুরি কাঁচি ধরনের অস্ত্র ব্যবহার করা বড্ড ঝুঁকি নেওয়া হয়ে যাবে। বাড়িটা ওর আর ওর বন্ধুরা সবাই নতুন। ওদের পক্ষে এই জিনিসগুলো কোথায় থাকে তা জানা সম্ভব নয়। কাজেই সরাসরি সন্দেহ আসবে তার বা নীলাঞ্জনের দিকে। গলা টিপে মারলেও আঙুলের দাগ পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাহলে কি সেই উপায় যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না? মিনিট 10 চুপ করে দাঁড়িয়ে থাকে অজন্তা। হঠাৎ কি মনে পড়তে ব্যালকনি সংলগ্ন বেডরুমের আয়রন চেস্ট খুলে ঘাঁটতে থাকে। কিছুক্ষণের মধ্যে হাতে আসে একটা ওষুধের পাতা। ওষুধটা এক্সানাক্স, অ্যালপ্রোজালাম গোত্রের ওষুধ। সীতারার সঙ্গে নীলাঞ্জনকে হাতে নাতে নিজের বেডরুমে ধরে ফেলার পর কিছুদিন ডিপ্রেশনে চিকিৎসা করাতে হয়েছিল অজন্তাকে। তখনই ডাক্তারই ওষুধটা দিয়েছিলেন। নীলাঞ্জনই বিদেশ থেকে আনিয়ে দিয়েছিল। ডাক্তার বরবার সতর্ক করে দিয়েছিলেন যেন এর সঙ্গে কখনোই অ্যালকোহল জাতীয় পানীয় না নেওয়া হয়, তাতে পক্ষাঘাত থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। লিপিকা আজ মদ খেয়েছে, তাতে ওর গোটা চারেক পেটে গেলে আর উঠতে হবে না। পরের ঘটনা সংক্ষিপ্ত। সামান্য জলে গোটা চারেক ট্যাবলেট গুলে লিপিকার হাঁ মুখে ঢেলে দিয়ে যখন বিছানায় পিঠ ছোঁয়ালো অজন্তা,
তখন নিজের বুদ্ধিমত্তায় সে নিজেই মুগ্ধ। লিপিকা আদৌ ওই ওষুধ খেত কি না তা জানার মতো কেউ ওর তিন কোলে নেই। কাজেই নো সাক্ষী নো প্রমাণ। ঘুম জড়িয়ে এলো অজন্তার চোখে। পাশের ঘরে তখন আরও একজন ছটফট করছে। দুপাশে দুই মেয়ে। না শুলে ঘুম আসে না শবরীর। মাত্র 7 বছরের বিবাহিত জীবনেই অতিষ্ঠ হয়ে উঠেছে শবরী। তার স্বামী সায়ন্তন তার চেয়ে প্রায় 10 বছরের বড়। বাবা যখন বিয়ে ঠিক করেছিলেন তখন তার উদ্দেশ্য ছিল মেয়ে ভবিষ্যতে নিরাপদ করা। পুরনোপন্থী বাবা বয়সের পার্থক্য যে দাম্পত্য জীবনে বাধা হয়ে দাঁড়াতে পারে সে কথা ভাবেননি। আর তখনও রিজুর অভাব এমন প্রবলভাবে অনুভব করত শবরী যে সায়ন্তন বা অন্য কারোর মধ্যে বিশেষ কোনো পার্থক্য ছিল না তার কাছে। রিজু তার প্রথম প্রেম, হয়তো শেষও। রিজুর পরে আর প্রেম এলো কোথায় সেভাবে? স্কুল জীবনে তাদের গার্লস স্কুলের পাশেই ছিল বয়েজ স্কুল। যাতায়াতের পথেই পরিচয় হয়েছিল রিজুর সঙ্গে। 2 বছরের সম্পর্ক রীতি হয়েছিল খুব তিক্ততার সঙ্গে। কিন্তু শবরীর দিক থেকে সম্পর্কটা এতটা সাধারণ ছিল না। নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছিল সে রিজুকে, হয়তো রিজুও। কিন্তু যদি না তাদের মধ্যে এসে পড়তো লিপিকা। প্রথম থেকেই লিপিকার একটু বেশি উৎসাহ ছিল রিজুকে নিয়ে। শবরী ভেবেছিল বন্ধুর বয়ফ্রেন্ড হিসেবে স্বাভাবিক ঠাট্টা ইয়ার্কি করত। কিন্তু ভুল ভাঙল যেদিন রিজু নিজের মুখে জানালো ওদের সম্পর্কের কথা। শবরী বিশ্বাস করতে পারেনি ওরই ছোটবেলার বন্ধু এভাবে ওর পিঠে ছোড়া মারতে পারে। সেই থেকে লিপিকার সঙ্গে ওর কথা বন্ধ ছিল। এতদিন পর নিবেদিতার উদ্যোগে আবার পুরনো সব কথা ভুলে একসঙ্গে হওয়া। কিন্তু সত্যিই কি সব ভোলা যায়? আজও কি সায়ন্তন আর তার সম্পর্কে স্তরে স্তরে লুকিয়ে নেই রিজু আর লিপিকার বিশ্বাসঘাতকতা? আজও কি সায়ন্তনের প্রয়োজন মেটানো বিছানার সম্পর্ক শেষের পর রিজুর কথা ভেবে শবরীর দু চোখে জল ভেসে যায় না? লিপিকাকে কোনো দিন কি সে পারবে ক্ষমা করতে? ভাবতে ভাবতে সারা শরীর রাগে শক্ত হয়ে ওঠে শবরীর। এই তো সুযোগ। সবাই ঘুমে অচেতন, শুতে শুতে অনেক রাত হয়েছে। কাজে সবার ঘুম এখন গভীর। আজ এখন না হলে হয়তো সারা জীবনে আর এই সুযোগ পাবে না সে। তার বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও কঠিন করে তুলেছে যে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। পা টিপে টিপে দরজার দিকে এগিয়ে যায় শবরী। খাটে তার পাশে শুয়ে অঘোরে ঘুমোচ্ছে নিবেদিতা। এসির মৃদু শব্দ যেন তার ঘুম আরও গভীর করে তুলেছে। দরজা খুলে বেরিয়ে করিডোর ধরে ড্রয়িং রুমের দিকে এগিয়ে যায় শবরী। ড্রয়িং রুমের বিশাল এলসেফ সোফায় হাত পা এলিয়ে ঘুমাচ্ছে লিপিকা। নাইট ল্যাম্পের হালকা আলোয় দেখা যাচ্ছে লিপিকার মুখ সামান্য হাঁ হয়ে আছে। এত বেশি ড্রিঙ্ক করেছিল লিপিকা যে উঠে ঘর পর্যন্ত যাওয়ার ক্ষমতা ছিল না ওর। কাজেই বাধ্য হয়ে লিপিকাকে সোফাতেই কুশন দিয়ে শুইয়ে দেয় অজন্তা। শবরী লিপিকার একদম কাছে গিয়ে ওর পাশ থেকে একটা কুশন তুলে নেয়। তারপর এক মুহূর্ত ইতস্তত না করে সেটা গায়ের জোরে চেপে ধরে লিপিকার মুখের ওপর। মদের নেশায় চুর বলেই বোধ হয় লিপিকা এতটুকুও বাধা দেওয়ার চেষ্টা করে না। মিনিট 2-3 আস্তে করে কুশনটা সরিয়ে নেয় শবরী। লিপিকার নাকের নিচে হাত দিয়ে কয়েক সেকেন্ড বোঝার চেষ্টা করে ওর নিঃশ্বাস পড়ছে কিনা। অবশেষে নিশ্চিন্ত হয়ে ফিরে যায় বেডরুমে। আজ হয়তো মেয়েদের ছাড়াই সুখের ঘুম আসবে তার। শবরী যদি একটু সতর্ক হতো তবে হয়তো বুঝতে পারত তার পাশে শুয়ে যে অকাতরে ঘুমোচ্ছে বলে ভেবেছিল সে নিবেদিতা নয়, নেহাতি একটা পাশবালিশ। নিবেদিতা তো ড্রয়িং রুমের আবছা আলোয় ভারী পর্দার পেছনে দাঁড়িয়ে এই সারা রাত ব্যাপী রঙ্গনাট্যের অভিনয় দেখছে। সেই নাটক যার পরিচালক সে নিজে। কিন্তু নাটকের কুশীলবরা যে তার চিত্রনাট্য ছাড়িয়ে নিজেদের অজান্তেই এত ভালো অভিনয় করবে তা তো সে বোঝেনি। এই নাটক তার নিজের হাতে লেখা, তবে ঈশ্বর তার সঙ্গে আছেন, তাই আচমকা এই আকাশ ভাঙা ঝড় বৃষ্টি। যেদিন প্রথম রাজীবের বিবাহ বৈধপূর্ব সম্পর্কের কথা জানতে পেরেছিল নিবেদিতা, সেদিন শুধু জানতো মেয়েটি তার স্বামীর অফিসের রিসেপশনিস্ট। খোঁজখবর করে যেদিন জানলো যে সে আর কেউ নয় তারই ছোটবেলার বন্ধু লিপিকা, সেদিন প্রথমে হাউ হাউ কান্নায় ভেঙে পড়েছিল সে। তারপর রাজীবকে বোঝানোর অনেক চেষ্টা করেছিল। রাজীব তাকে কথা দিয়েও কথা রাখেনি। ওর সংসার বাঁচানোর আর পথ ছিল না। সোশ্যাল মিডিয়া থেকে পুরনো বন্ধুদের খুঁজে বের করে আগে গ্রুপ তৈরি করে নিবেদিতা। তারপর এই মৃত্যু ফাঁদ।
কলেজে কেমিস্ট্রির লেকচারার নিবেদিতার পক্ষে সবচেয়ে সহজ ছিল কোনো প্রাণঘাতী কেমিক্যাল জোগাড় করা। সে তাই করেছিল। সে খুব ভালো করেই জানতো পটাশিয়াম ক্লোরাইডের ওভারডোজে যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ কয়েক ঘন্টার মধ্যে কার্ডিয়াক অ্যারেস্টে মারা যাবে, যে কারণে আমেরিকায় এর ব্যবহার হয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির মৃত্যু ত্বরান্বিত করার জন্য। সবার চোখ এড়িয়ে সে প্রতিবার একটু একটু করে এর সলিউশন মিশিয়েছে লিপিকার পানীয়তে। একবারে পুরোটা সে মেশায়নি ইচ্ছে করে। সবার চোখের সামনে লিপিকা অসুস্থ হয়ে পড়ুক এমনটা নিবেদিতা চায়নি। সময় মতো হাসপাতালে পৌঁছে গেলে লিপিকা বেঁচেও যেতে পারত। তাছাড়া পটাশিয়াম ক্লোরাইডের গন্ধ বা রং না থাকলেও নুনটা স্বাদ ধরা পড়ে যেতে পারত লিপিকার জিভে। এত ঝুঁকি না নিয়ে নিবেদিতা ধৈর্য ধরেছে। আর যেহেতু প্রথম থেকে ওই সবার ড্রিঙ্ক বানানোর দায়িত্ব নিয়েছিল, তাই দূরে বার কাউন্টার থেকে সবার জন্য ড্রিঙ্ক আনার কাজটা ওই করছিল। এতে ওর পক্ষে লিপিকার ড্রিঙ্কে কেমিক্যাল মেশানো সহজ হয়ে গেছিল। সবাই শুতে গেলেও নিবেদিতার ঘুম আসেনি। নিজের চোখে লিপিকার মৃত্যু যন্ত্রণা দেখতে চাইছিল। যে যন্ত্রণা ওকে লিপিকা আর রাজীব প্রতিনিয়ত দিয়েছে, তার শেষ দেখা যেন ওর নৈতিক কর্তব্য বলে মনে হয়েছিল নিবেদিতার। তাছাড়া লিপিকার মতো চরিত্রহীন মেয়ের বেঁচে থাকার অধিকার আছে বলে সে মনে করে না। তাই বাকিরা ঘুমিয়ে পড়লে সে নিঃশব্দে উঠে ড্রয়িং রুমের ভারী পর্দার পেছনে আত্মগোপন করে। সেখান থেকে একে একে দেখে নীলাঞ্জনার অভিসার, লিপিকার প্রশ্রয়ের হাসি, তারপর অজন্তার নাট্যমঞ্চে প্রবেশ, ওদের প্রস্থান। তারপর লিপিকার অর্ধচেতন দেহ কিভাবে দুবার ঝাঁকুনি দিয়ে স্থির হয়ে গেল তা দেখে সে নিশ্চিত হয়েছিল পটাশিয়াম ক্লোরাইডের অমোঘ পরিণতি সম্পর্কে। এই সময় আবার ফিরে আসে অজন্তা। লিপিকার মৃত্যু শীতল মুখ গহ্বরে কিছু ঢেলে দিয়ে আবার ফিরে যায় ঘরে। এর কয়েক মিনিট পরে সবরই নরম সরম মেয়েটা কি আজও তার স্কুল জীবনের পরাজয় ভোলেনি? নইলে অমন দুর্গা প্রতিমার মতো মুখ কিভাবে অত কঠিন হয়ে উঠেছিল? যে হাত একসময় রং তুলি নিয়ে স্বপ্ন আঁকত, সে হাতে কাউকে শ্বাসরুদ্ধ করে মারার জন্য কুশান উঠে এলো কোন দুর্বোধ্য হিসেবে? এখন ড্রয়িং রুম শূন্য। না, ঠিক শূন্য নয়, সেখানে পড়ে রয়েছে ছোটবেলার চতুর্ভুজের এক ভুজ লিপিকার দেহ, আর কিছুক্ষণের মধ্যেই যে দেহের রাইগার মর্টিস সেটিং করতে চলেছে। আর রয়েছে নিবেদিতা, জীবন্ত কিন্তু জীবনরহিত। তার চোখের সামনে ফিল্মের রিলের মতো সরে যাচ্ছে কিছু দৃশ্য। 4 বন্ধু স্কুল থেকে ফিরছে, বৃষ্টি ঝরছে অঝোরে, অথচ হাতে আছে মাত্র একটা ছাতা। কোনো এক অজ্ঞাত কারণে হেসে একে অপরের গায়ে লুটিয়ে পড়েছে তারা। অজন্তা দেখা করতে গেছে নীলাঞ্জনের সঙ্গে। বাকি 3 বন্ধুর গলির মুখে প্রহরারত। চেনা কাউকে আসতে দেখলেই অকারণে চিৎকার করে গল্প জুড়ে দিত। ওটা ছিল সিগন্যাল। 2 জন ততক্ষণে দুদিকে ছিটকে গেছে। সবরই রিজুকে চিঠি দেবে, কিন্তু কিছুতেই সাহস জোটাতে পারছে না। বাকি 3 বন্ধুর কাছে ব্যাপারটা যেন জাতীয় জরুরি অবস্থা। নিবেদিতাদের বাড়ির ছাদে গোল টেবিল বৈঠক চলছে। নিবেদিতা আস্তে আস্তে বসে পড়ল লিপিকার মৃতদেহের পাশে। নিজের নিস্তেজ হাতটা তুলে ধীরে ধীরে হাত বোলাতে লাগলো ওর মাথায়। এই প্রথম ওর মনে হলো, কেন ওরা সবাই শুধু লিপিকাকেই দোষী করলো? সেটা কি শুধু এই জন্য যে যারা ওর সঙ্গে একই দোষে যুক্ত তাদের হত্যা করার সিদ্ধান্ত নেওয়া নিজের জন্য কঠিন ছিল? তারা সবাই এত স্বার্থপর? নাকি 3 কুলে কেউ নেই বলে লিপিকা ছিল সহজ টার্গেট? তবু অজন্তা আর সবরই সন্তান রয়েছে, তাদের ভবিষ্যৎ ওদের ভবিষ্যতের সঙ্গে জড়িত। কিন্তু সে কোনো তাৎক্ষণিক ক্রোধে এ কাজ করলো? সে তো অনায়াসেই পারত রাজীবকে ছেড়ে যেতে। আকাশ ক্রমশ ফর্সা হয়ে আসছে, যদিও এখনো মেঘলা, তবু রাতের অন্ধকার কাটছে। সব সংশয় বিদ্বেষের ঝড় কাটিয়ে সূর্য উঠছে। নিবেদিতা টলমল পায়ে উঠে দাঁড়ালো। সবাই উঠে পড়ার আগেই তাকে যা করার করতে হবে। লিপিকাকে খুন সে করেছে, বাকিরা হত্যা করেছে একটা মৃতদেহকে, তাই সব অপরাধের দায়িত্ব তার। সেই প্রথমে লিপিকার পানীয়ে বিষ মিশিয়েছে, তারপর মৃত্যু নিশ্চিত করতে মুখে ওষুধের ওভারডোজ ঢেলে দিয়েছে, শেষ পর্যন্ত কুশান দিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করেছে। খুনি সে, শুধু সে। অবশ হয়ে আসা পা দুটোকে টেনে নিয়ে সে এগিয়ে যায় ঘরের এক কোণে রাখা সুদৃশ্য টেলিফোনের দিকে। কালকের মৃত ফোনে ডায়াল টোনে ফিরে এসেছে।
নিবেদিতার রাত জাগা ফ্যাকাশে মুখ এক চিলতে হাসি ফোটে। ঈশ্বর সত্যি তার সঙ্গে আছেন। হ্যালো পুলিশ স্টেশন। তো কেমন লাগলো জানিও। মোটামুটি আজকের গল্পটা আমি 20 মিনিটের মধ্যেই রাখার চেষ্টা করলাম। তো ফিডব্যাক দিও। টাটা। পরের সপ্তাহে আবার একটা নতুন গল্প নিয়ে আসবো।